আজকে অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। প্রায় রাত ৯টার বেশি বেজে গেল। আমি রায়হান, ঢাকা শহরে থাকি। ছোটখাটো একটা চাকরি করি অল্প বেতনের, এবং ঢাকা শহরে ব্যাচেলার থাকি। বাড়িতে আমার বাবা মা রয়েছে, তাদেরকে মাসে মাসে টাকা পাঠাতে হয়। আমি এখনো বিয়ে করিনি। এভাবেই প্রতিদিন অফিস এবং বাসা, বাসা এবং অফিস, এভাবেই দিন চলছে। আজকে অফিস থেকে বের হতে সামান্য একটু লেট হয়েছে। অন্যান্য দিন একটু তাড়াতাড়ি বের হয়ে যায়। আমাকে আবার এখান থেকে বেশ খানিকটা দূরে যেতে হবে। আমার বাসা কেরানীগঞ্জে, একটু গ্রামের ভেতরে। সন্ধ্যা হলেই ওই জায়গাটা একটু অন্ধকার থাকে। সিটি কর্পোরেশনের লাইটও নেই, কেমন যেন অন্ধকার একটা গলি। আমি প্রতিদিনকার মতো অফিস থেকে বাইকটা নিয়ে বের হলাম। আর রাত ৯টা সাড়ে ৯টা, যেহেতু রাস্তায় খুব একটা জ্যাম ছিল না। আগামীকাল শুক্রবার, যেহেতু সবাই দ্রুত বাড়িতে চলে গিয়েছে, আর বাইক দিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। কিন্তু মোহাম্মদপুরের জ্যামে আমাকে অনেকখানি বসে থাকতে হলো। জ্যাম কাটিয়ে কেরানীগঞ্জে উঠতে উঠতে প্রায় রাতের 10:30 বেজে গেল। 10:30 বাজে আমাদের এই রাস্তায় কোনো মানুষ থাকবে না, সেটা আমি জানতাম। আমি বাইকটা আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিলাম, আর বাড়ির কথা ভাবছিলাম। বাড়িতে কতদিন যাওয়া হয় না, বাবা মাকে কতদিন দেখা হয় না। বাড়িতে বাবা মা এবং ছোট বোন আছে। বাবা কৃষক, কৃষিকাজ করে নিজেদের সংসার চালায়। পাশাপাশি আমি টাকা না পাঠালে কিস্তির টাকা শোধ করতে পারে না। আমি একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি, ঢাকায় এসেছি কিছুদিনই হয়েছে। এর মধ্যে একটা চাকরি জোগাড় করে এটা দিয়েই কাজ চালাচ্ছি। ভালো চাকরি পেলে সেখানে চলে যাব। এগুলো ভাবতে ভাবতেই মোটরসাইকেল আস্তে আস্তে চালাতে চালাতে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই রাস্তার মাঝখানে আচমকা একটা জিনিস সামনে চলে আসলো। আমি ব্রেক কষার আগেই তার সাথে আমার মোটরসাইকেলটা লেগে আমি নিচে পড়ে গেলাম। আমি খানিকক্ষণের জন্য হৃদস্পন্দন বন্ধ অনুভব করলাম। তারপর যখন উঠে বসলাম, দেখলাম আমার সঙ্গে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু আচমকা লাইটের সামনে এইভাবে কিভাবে আসে সেটাই তো বুঝতে পারছি না। আমি একদমই দেখতে পাইনি। আমি উঠে দ্রুত মোটরসাইকেলের কাছে গেলাম। মোটরসাইকেলটা সোজা করে লাইটের আলোটা সামনে মারতেই দেখলাম আমার থেকে 4-5 হাত দূরে একটা মেয়ে শুয়ে আছে রাস্তার উপর। আমি ভাবলাম যে হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমি কাকে মেরে দিলাম? মেয়েটা মারাটা জানি তো। আমি লাইটের আলোটা বাড়িয়ে দিয়ে সামনের দিকে গেলাম। গিয়ে দেখলাম একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার পরনে লাল একটা বেনারসি শাড়ি, এবং তার গায়ে বেশ দামি দামি অলংকার দেখা যাচ্ছে। লাইটের আলো পড়ে চকচক করছে। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, প্রথম দেখাই আমার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। দেখতে পেলাম অসম্ভব রূপবতী একটা মেয়ে রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে ডাকতে লাগলাম, এই যে শুনছেন, শুনছেন? আপনার কি কিছু হয়েছে? কোথাও লাগেনি তো? শুনতে পাচ্ছেন আমার কথা? মেয়েটা কোনো জবাব দিচ্ছিল না। আশেপাশে যে কোনো মানুষ দেখছি না, কাকে ডাক দেই? কাউকে ডাক দিলে তো আবার ভাববে যে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছি। মেয়েটা কি আসলেই মারা গেল? আমি তার হাতটা ধরে নার্ভটা চেক করলাম। হাতটা ধরার পরে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম, কারণ এত নরম হাত কোনো মেয়ে মানুষের নেই। আমি এখন পর্যন্ত 2-3টা প্রেম করেছি, মেয়ে মানুষের হাত ধরেছি, কিন্তু এত নরম হাত কোনোদিন দেখিনি। মেয়েটার হাত একদম পুতুলের মতো নরম। আমি এই সাথে সাথে নার্ভটা দেখতে পেলাম, কিন্তু কোথাও নার্ভ খুঁজে পেলাম না। মানে সাধারণত আমরা হাত ধরলে নার্ভটা নড়াচড়া করে, কিন্তু এই মেয়ের নার্ভ কোথাও নড়াচড়া করছে না। আমি কি করবো বুঝতে পারছি না। মেয়েটার বুকে গিয়ে কান দিয়ে শুনবো যে হৃদস্পন্দন আছে কিনা, এছাড়া তো আর কিছু করারও নেই। আর মেয়েটা তো এখন অজ্ঞান অবস্থায় আছে, তার বুকে যদি কান পাতি তাতে সমস্যা হবে না। আমি বুকে কান পাতলাম। মেয়েটার গায়ে অদ্ভুত রকমের সুঘ্রাণ, এরকম সুঘ্রাণ যে পাগল হয়ে যাবার মতো। আমি যখন তার বুকে মাথা রাখলাম, কিন্তু বুকে মাথা রাখার পরেও হৃদস্পন্দন একদমই পাচ্ছিলাম না। তারপর হৃদস্পন্দন হালকা হালকা পাচ্ছিলাম, কিন্তু এত হালকা কেন সেটাই বুঝতে পারছি না। পরে আমি বাম পাশের জায়গায় ডান পাশে কান রাখলাম। তখন দেখি অনেক জোরে জোরে হৃদস্পন্দন বাড়ি খাচ্ছে। তখন বুঝতে পারলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না যে মেয়েটার হৃদয় ডান পাশে কেন। অবাক করা বিষয় না? আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম, কারণ হচ্ছে মেয়েটা তখন জীবিত আছে এবং তাকে বাঁচানো যাবে। আমার নামে কোনো পুলিশ কেস হবে না, বা আমি ফেঁসেও যাব না। এরপর আমি মেয়েটাকে নিয়ে দ্রুত হসপিটালে গেলাম।
আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটা রিক্সা পাওয়া গেল। আটিবাজারের এই গলিতে রিক্সা খুব একটা সাধারণত পাওয়া যায় না। আমি মোটরসাইকেল টেনে একটা রিক্সা রিজার্ভ করে নিয়ে এসেছি। বেটাকে ভাড়াও বেশি দিতে হবে। কি একটা বিপদে পড়া গেল সেটাই ভাবছি। মেয়েটাকে পাশের একটা হসপিটালে নিয়ে গেলাম। তারা হসপিটালে ভর্তি করলো। কিছুক্ষণ পরে নার্স এসে বলল মেয়েটাকে ক্যানোলা পরাতে হবে, কিন্তু তার হাতে কোথাও রক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা বিপদে পড়া গেল। ডক্টর এসে চেক করেও সেও কিছু সুরাহা করতে পারলো না। আমি হসপিটালের বাইরে বসে আছি। কিছুক্ষণ বাদে একজন নার্স আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলল কি যে আপনার পেশেন্ট ছোটাছুটি করছে এবং সে অদ্ভুত ভঙ্গিমায় আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। কি পাগল মার্কা পেশেন্ট এনেছেন বলুন তো। তারপর সেই রুমে আমি গেলাম। গিয়ে দেখলাম সেই মেয়েটার জ্ঞান ফিরেছে এবং রুমে যত মানুষ আছে সবগুলো মানুষকে নানান জিনিস ছুঁড়ে মারছে এবং অদ্ভুত সব শব্দ করছে। সে আমার দিকেও একটা ফল ছুঁড়ে মারলো। সেটা এসে ডিরেক্ট আমার কপালে লাগলো। আমি আও করে চুপ করে বসে থাকলাম। তারপর সেই মেয়েটা যখন আমার দিকে তাকালো, জানি না কি ব্যাপার, সে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। সে আর কোনো ছড়াছড়ি করছিল না। সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল, কিন্তু আপেলটা আমার মাথায় লেগে খানিকটা ব্যথা পেয়েছি। আমি মাথা ধরে বসে আছি। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে এবং একদম শান্ত হয়ে গেল। আমিও মেয়েটার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি খেলে গেল। আমি বুঝতে পারলাম না। মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দরী। লাল বেনারসি পরায় তাকে আরো বেশি সুন্দর লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে সে এই লাল বেনারসি পরে রাস্তায় কি করছিল। আমি তার কাছে গেলাম। তখন সে চুপচাপ খাটের কোনায় একদম গুটিসুটি মেরে বসে আছে। কিন্তু হঠাৎ করে আমাকে দেখে তার এইভাবে শান্ত হয়ে যাওয়াটার কারণ আমি বুঝতে পারলাম না। তারপর নার্স আসলো, 2টা খাওয়ার ওষুধ দিল। বললো আপনার পেশেন্টের নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছে না, ইঞ্জেকশন দেওয়া যাচ্ছে না, সেহেতু তাকে মুখের ওষুধই দিতে হবে। এই 2টো ওষুধ খাইয়ে দিন। কালকে ডাক্তার আসলে ডাক্তার বাকিটা দেখবে। এখন আপাতত ওনার তেমন কোনো সমস্যা নেই। হাতে 2-একটা ক্ষত ছাড়া কোনো সমস্যা হয়নি। তবে এই ক্ষতগুলো খুব বেশি গভীর না। আমরা চলে গেলাম। এটা বলে সে চলে গেল। আমি মেয়েটাকে বললাম কি যে আপনি এখানে থাকেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আপনি এখানে থাকেন, আমি কালকে সকালবেলা আসব, ঠিক আছে? এখন অনেক রাত, আমাকে বাড়িতে যেতে হবে। এটা বলে মেয়েটাকে বুঝিয়ে আমি এখান থেকে চলে আসলাম। মেয়েটা কোনো কথা বলছিল না। আমি হসপিটাল থেকে বেরিয়ে বাহিরে যখন আসলাম, বাহিরে আসার পরেই ভেতর থেকে আবার চিৎকারের শব্দ আসলো। আমি বুঝতে পারলাম মেয়েটা হয়তো আবার ছোড়াছুড়ি শুরু করেছে। তারপর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম নার্সরা চিল্লাচিল্লি করছে। নার্সটা বলল এই মেয়েটাকে একটু আগেই আমি আমার চোখের সামনে দেখলাম, কিন্তু সে মুহূর্তের মধ্যেই রুম থেকে কোথায় চলে গেছে সেটাই খুঁজে পাচ্ছি না। আমিও রুমে আশেপাশের সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে করিডোরে আসলাম আমার বাইকের কাছে, সেখানে এসে দেখি মেয়েটা আমার বাইকের উপর বসে আছে। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় হচ্ছে মেয়েটা হসপিটালের সমস্ত চোখ ফাঁকি দিয়ে কিভাবে এখানে আসলো সেটাই বুঝতে পারছি না। সে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে রাগ করে আমি তাকে বললাম, আপনি এখানে কি করছেন? আপনাকে পুরো হসপিটালে খোঁজা হচ্ছে আর আপনি এখানে চুপচাপ বসে আছেন? ফাইজলামের একটা সীমা থাকে। আপনাকে নিয়ে কি যে এক বিপদে পড়েছি। মেয়েটা কোনো কথা বলছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে সম্পূর্ণরূপে সুস্থ। তাকে হসপিটালে ভর্তি রাখার কোনো দরকার নেই। আমি তাকে আমার বাসায় নিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে বাসায় আমি ব্যাচেলার একা থাকি এক ফ্ল্যাটে। এখানে যদি যাই তাহলে আমার বাড়িওয়ালা আমাকে একদম খেয়েই ফেলবে। আমি আর কোনো উপায়ও দেখতে পেলাম না। মেয়েটাকে তো রাস্তায় ছেড়ে যেতে পারি না, তাই না? তারপর বললাম কি আচ্ছা ঠিক আছে, বাইকে উঠুন। মেয়েটা কোনো কথা না বলে চুপচাপ বাইকে উঠে বসলো। বাইক চলছে। কেরানীগঞ্জের আটিবাজারের এই রাস্তাটা এখন একদমই জনমানবহীন এবং শূন্য। রাত বাজে 1টার বেশি। আমি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। মেয়েটার গা থেকে অদ্ভুত রকমের সুঘ্রাণ আসছে। এত চমৎকার সুঘ্রাণ। কি পারফিউম ব্যবহার করে মেয়েটা? দেখি আমিও এরকম পারফিউম কিনবো, কারণ হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে। মেয়েলি হলেও খুব ভালো লেগেছে। আমি মেয়েটাকে নিয়ে সাথে দ্রুত বাসায় গেলাম। আমি দেখছিলাম যে বাড়িওয়ালা আঙ্কেল ঘুমিয়ে পড়েছে কিনা। এত রাতে নিশ্চয়ই বাড়িওয়ালা বা তার আশেপাশের কেউ জেগে থাকার কথা না। আমি মেয়েটাকে নিয়ে সোজা উপরে উঠে গেলাম। আমার রুমের ভিতরে গিয়ে মেয়েটা দেখতে পেল রুমটা অপরিষ্কার এবং নোংরা অবস্থায় আছে। ব্যাচেলার বাসা, রুম নোংরা এবং অপরিষ্কার থাকবে, সেটাই স্বাভাবিক। আমি মেয়েটাকে বললাম, আপনি গোসল করে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কিছু খাবার তৈরি করছি। মেয়েটাকে এটা বলে আমি ওয়াশরুমে গেলাম গোসল করতে, কারণ অনেক টায়ার্ড লাগছে।
আগামীকাল সকাল সকাল আমার অফিসেও যেতে হবে। আজকে কি একটা বিপদে পড়া গেল। সঠিক সময়ে ঘুম না হলে কালকে সারাদিন অফিসে বসে ঝিমাতে হবে। বাথরুম থেকে বের হয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার রুম সম্পূর্ণটা গোছানো অবস্থায় রয়েছে। এরকম গোছানো আমি কবে দেখেছি সেটাই আমার মনে পড়ে না, কারণ সময় পাই না। শুক্রবারের দিন, ছুটির দিনেও এগুলো দেখার টাইম নেই। আমি সারাদিন ঘুমাই। আর সব থেকে বেশি অবাক হয়েছি এটা দেখে যে ডাইনিং টেবিলে সব গরম গরম খাবার প্রস্তুত। এত গরম গরম খাবার এবং এত সুস্বাদু দামি দামি খাবার এখানে কিভাবে আসলো আমি সেটাই বুঝতে পারছি না। সম্পূর্ণরূপে অবাক হয়ে গেলাম, কারণ অবাক হবারই কথা। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, এই খাবারগুলো কোত্থেকে আসলো? মেয়েটা বরাবরের মতোই কোনো কথার জবাব দিল না। সে আমার কথা বুঝতে পারছে না নাকি আমার ভাষা বুঝতে পারছে না সেটাই আমি বুঝতে পারছি না। আর মেয়েটাকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মধ্যপ্রাচ্যের হয়তো সৌদি আরব, ইরান বা আফগানিস্তানের কোনো মেয়ের মতো লাগছে। কিন্তু মেয়েটাকে আমার ভাষা বুঝতে পারছে, আমি সেটাই বুঝতে পারছি না। আমি তাকে কোনো প্রশ্ন করলাম না। সে আমাকে সুন্দর মতো খাবার বেড়ে দিতে লাগলো। মেয়েটাকে দেখতে অদ্ভুত মায়াবতী লাগছে। মেয়েটা এখনো সেই শাড়িটাই পরে আছে, কিন্তু এটাকে শাড়ি বলা ভুল হবে। একটা অদ্ভুত রকমের পোশাক, যেটা আমাদের দেশের লাল বেনারসির মতো না। আমি এতক্ষণ অন্ধকারে জিনিসটাকে লাল বেনারসি ভেবেছি, আসলে জিনিসটা শাড়ি না। মেয়েটা এখনো সেই জামাই পরে আছে। মেয়েটাকে একটা জামা কিনে দেওয়া উচিত। কালকে সকাল হলে অফিসে যাব না। ও মনে পড়েছে, কালকে তো অফিস বন্ধ, শুক্রবার। ভালোই হলো, মেয়েটার জন্য কিছু শপিং করা যাবে আর টুকটাক বেশ কিছু জিনিস কিনতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে গেলাম। আমি ওকে বললাম কি যে আপনি ওইখানে গিয়ে ঘুমান খাটের উপর, আমি ড্রয়িং রুমের সোফার উপরেই ঘুমিয়ে পড়ছি। মেয়েটা চুপচাপ বিছানা চলে গেল আর কি। গিয়ে ঘুমালো কিনা কি করলো সেটা দেখিনি। আমি ড্রয়িং রুমের সোফার উপর শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম, কারণ আমার অভ্যাস রোজ রাত 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়া। আমার চোখে ঘুম চলে আসে, কারণ অনেক ক্লান্ত থাকি। পরদিন আবার সঠিক টাইমে ঘুম ভেঙে যায়। সাধারণত রাত্রেবেলা আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে রাত্রে হঠাৎ করেই কেন যেন ঘুমটা ভেঙে গেল। এমনটা কেন হলো? আমি ঘুম থেকে উঠে মটকা মেরে সোফার উপর বসে রইলাম। হঠাৎ করে দেখতে পেলাম রুমের মধ্যে একটা ছায়া ঘোরাফেরা করছে। রুমের টেবিল ল্যাম্পটা জ্বালানো এবং অদ্ভুত সেই ছায়াটা রুমের মধ্যে দেখা যাচ্ছে। আমি দ্রুত উঠে রুমের কাছে গেলাম। পর্দার আড়াল করে দেখি সেই মেয়েটা রুমের মধ্যে নেই, কিন্তু একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে আলোতে। ছায়াটা হাঁটাহাঁটি করছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম এবং চিৎকার দিতে যাবই, তখনই দেখি মেয়েটা পেছন থেকে আমাকে আমার কাঁধে হাত রাখলো। আমি বললাম, তুমি এখানে কি করছো? আর তুমি যদি এখানে থাকো তাহলে এই রুমের ভিতরে কে? আমি ভেতর দিকে তাকিয়ে দেখি কেউ নেই। খানিকটা বিস্মিত হলাম। মেয়েটা যবে থেকে বাসায় এসেছে কোনো না কোনো ঝামেলা লেগেই যাচ্ছে, মানে সব অলৌকিক এবং অদ্ভুত ঘটনা ঘটছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর তাকে রুমে পাঠিয়ে আমি আবার ঘুমাতে গেলাম। আজকে ঘুম ভাঙলো একদম 9টা বাজে। ঘুম থেকে উঠে আমি যখন বললাম, আপনি কি উঠেছেন, দেখি মেয়েটা ডাইনিং টেবিলে খাবার রেডি করে আমার জন্য বসে আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে ফ্রিজে কোনো মাংস ছিল না, ইভেন কোনো তরকারিও ছিল না। তাহলে মেয়েটা রান্না করলো কিভাবে? আবারও সেরকম সুস্বাদু খাবারের ঘ্রাণ আমার নাকে ভেসে আসতে লাগলো। আমি গোসল করতে গেলাম। গোসল করে এসে তারপর বললাম কি যে ঠিক আছে, কিন্তু খাবারগুলো আপনি কোত্থেকে নিয়ে আসলেন? মেয়েটা তখনও কোনো কথার জবাব দিল না। আমি দ্রুত খাবারগুলো খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেলাম এবং যাবার সময় বললাম, খবরদার দরজা খুলবেন না। দরজা খুললে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। কারণ হচ্ছে বাড়িওয়ালা যদি কোনোভাবে টের পায় যে আমি একটা মেয়ে মানুষ নিয়ে ঘরে এসেছি, তাহলে অবস্থা টাইট করে ফেলবে। ঠিক আছে, দরজা কিন্তু একদমই খুলবেন না। মেয়েটা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে। তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। প্রথমে মার্কেটে গেলাম। মেয়েটার জন্য দুটো সালোয়ার কামিজ এবং একটা শাড়ির পিস কিনলাম। মেয়েটাকে অদ্ভুত সুন্দর মানাবে এইগুলোতে। মেয়েটা যেহেতু একটু বেশি সুন্দর, সেহেতু তাকে যে কোনো জিনিস পরলে মানাবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে তার দিকে আমি তাকাতেই পারছি না, কারণ তাকালেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি জাগ্রত হচ্ছে। আমি জিনিসপত্রগুলো কিনে বাড়িতে চলে গেলাম এবং সাথে কিছু বাজার করলাম। বাজার করে বাড়িতে গেলাম, কিন্তু মেয়েটা না মাছ ধুতে পারে, না মাংস কাটতে পারে, না সবজি কাটতে পারে, কোনো কিছুই পারে না। কিন্তু আমার কাছে সব থেকে অবাক করার মতো বিষয় লাগছে, এই মেয়েটা এই খাবারগুলো কোত্থেকে নিয়ে আসলো? বাড়িওয়ালা আঙ্কেল দিয়ে যায়নি তো? তাহলে তো সে আমাকে জিজ্ঞেস করতো। আসলে কোনো ক্যালকুলেশনই না আমার কাছে মিলছে না। তাকে নতুন জামা দিতেই সে সেগুলোকে হাতিয়ে দেখতে লাগলো।
এবং বুঝতে পারছিল না সে এগুলো দিয়ে কী করে। আমি থেকে বললাম, এগুলো আপনার নতুন কাপড়, দেখুন তো লাগে কি না। মেয়েটার জন্য আন্ডারগার্মেন্টসও আমি আন্দাজ করে নিয়ে এসেছি, তবে বিষয়টা দেওয়াটা ঠিক হবে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে তার মাপে হবে কিনা, বা আসলে আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ লজ্জা লাগছে। আমি শুধুমাত্র কাপড়গুলো তাকে দিলাম, কিন্তু ওই জিনিসগুলো দিলাম না। কারণ হচ্ছে প্রথমে মনে হয়েছিল যে কিনে নিয়ে আসি, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে না দেওয়াটাই বোধহয় ঠিক হবে। আমি সাইডে রেখে দিলাম তাকে না দিয়ে, এবং ওই দিন সারাদিন এভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা উঠে আমি দ্রুত অফিসে চলে গেলাম। বললাম যাওয়ার সময় যে কখনোই কিন্তু দরজা খুলবেন না, দরজা খুললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও আমি বাইরে থেকে তালা দিয়ে রেখে গেছিলাম, তবে ভেতর থেকে তো দরজা খোলাই যায়। আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে খানিকটা চিন্তিত ছিলাম। কলিগরা ডেকে বলল, কি হয়েছে? চিন্তিত দেখা যাচ্ছে আপনাকে, কোনো সমস্যা? আপনি ভাই সরল সোজা মানুষ, আপনারা তো চিন্তা কিসের? চলেন লাঞ্চে যাবেন না? আমি বললাম এমনিতে একটু দেরি করে এসেছি, আজকে আর লাঞ্চে এত তাড়াতাড়ি যাচ্ছি না, আপনারা যান, আমি পরে করে নিব। তারা বলল, এত কাজ করতে হবে না, কাহিনী কি তাই বলেন? আমি বললাম বলবো, কাহিনী কিন্তু অনেক গম্ভীর। কলিগরা বলল কি যে আরে বলে ফেলেন, সমস্যা নেই। আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু কলিগরা শোনার পরে বলল, বাড়িতে একটা মেয়ে মানুষ তুলে এনেছেন আর আমরা জানি না? আমি বললাম আরে মিয়া জানাবার সময় দিলেন কই, মাঝখানে তো ছিল ছুটি, আজকেই জানা অফিসে আসলাম, এসেই কি একটা বিপদে পড়া গেল বলেন তো। তখন ওনারা বলল কি যে এসব নিয়ে চিন্তা করবেন না, আর দেখুন এভাবেই রাখেন, আর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন, আর মেয়েটার কাছে জিজ্ঞেস করেন যে ওর ঠিকানা কোথায়। আমি বললাম এটা কোনো সমাধান দিলেন? এটা তো আমি করতেছি, যাই হোক দেখি কি হয়। তারপর ওই দিন অফিস শেষ করে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দরজা খুলে ভেতরে যখন প্রবেশ করলাম, রুমটা সম্পূর্ণরূপে অন্ধকার ছিল। ঘরের ভেতরে আমি কাউকে দেখতে পেলাম না। আমি ঘরের প্রত্যেকটা জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। রুমে, বাথরুমে, বারান্দায়, এমনকি ছাদে পর্যন্ত গিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। আমি তো অবাক হয়ে গিয়েছি। ছাদ থেকে যখন ঘরে ফিরলাম, ঘরের দরজা ওপেন করেই দেখি মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে এবং আমাকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি তাকে বললাম, আপনি কোথায় গিয়েছিলেন বলেন তো? সারা রুম খুঁজে আপনাকে কোথাও পেলাম না, ছাদেও পেলাম না, কোথায় গিয়েছিলেন বলেন? মেয়েটা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তখন প্রথমবারের মতো মেয়েটা বলে উঠল, আমি কোথাও যাইনি, আমি ঘরেই ছিলাম। আমি বললাম, ওরে বাবা, আপনি কথাও বলতে পারেন? এতদিন কেন কথা বলেননি? অফিস থেকে আজকে একটু মেজাজ খারাপ নিয়ে ফিরেছি। মেজাজটা বোধ হয় মেয়েটার উপরই দেখিয়ে ফেললাম। একটু কঠিন স্বরে মেয়েটাকে বলে ফেললাম। মেয়েটা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আচ্ছা যাই হোক, আপনি ঘরেই থেকেছিলেন তো? দরজা খোলেনি তো? কেউ আসেনি তো? মেয়েটা তখন বলল, না কেউ আসেনি। তারপর মেয়েটা আমাকে বলল, আপনি গোসল করে আসেন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। মেয়েটা বরাবরের মতো আমার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে, কিন্তু এই খাবারগুলো নাকি সে রান্না করতে জানে না। তাহলে এই খাবারগুলো কোত্থেকে আসলো? পোলাও, কোরমা, মাংস, মাছ, নানান ধরনের জিনিস। এত জিনিস মেয়েটা কোত্থেকে নিয়ে আসলো সেটাই আমার মাথায় ঢুকছে না। কিন্তু এসব নিয়ে ভাবার আমার সময় নেই। আমি খাওয়া দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে অফিসে কাজের চাপ অনেক বেশি, দ্রুত অফিসে পৌঁছাতে হবে। প্রতিদিনকার মতো আমার সাধারণত মাঝরাতে ঘুম ভাঙে না, কিন্তু গতকালকের মতো আজকে আমার ঘুম ভেঙে গেল। তখন প্রায় 2:30 বাজে। আমি উঠে দেখলাম রুম থেকে একজন পুরুষের কণ্ঠ আসছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার রুম থেকে পুরুষের কণ্ঠ আসবে কিসের জন্য? এখানে তো একটা মেয়ে রয়েছে। আমি উঠে পর্দার আড়ালে গেলাম, দেখলাম সেই ছায়াটা এখনো সেখানে বিরাজমান এবং সেখানে কেউ নেই, কিন্তু ছায়া দেখা যাচ্ছে। আজকে একটা নয়, দুটো ছায়া দেখা যাচ্ছে। আমি সাথে সাথে বলে উঠলাম, কে কে ওখানে? এটা বলার সাথে সাথেই ছায়া দুটো অদ্ভুত অদৃশ্য হয়ে গেল। আমি সাথে সাথে রুমের মধ্যে গিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু মেয়েটা তো রুমের মধ্যেই ছিল। আমি মেয়েটাকে ডাকতেই মেয়েটা বারান্দা থেকে বেরিয়ে আসলো। আমি বললাম, আপনি বারান্দায় কি করছেন? আর ঘরের ভিতরে পুরুষ কোত্থেকে আসলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মেয়েটা তখন বলল, কই, কোথাও না তো, সম্ভবত বাইরে থেকে শুনেছেন। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম, আপনাকে কতবার না বলেছি বারান্দায় যাবেন না, এখান থেকে বাড়িওয়ালার বারান্দা একদম কাছাকাছি, ওইখান থেকে সম্পূর্ণটা দেখা যায়, আপনি কেন বারান্দায় এসেছেন? মেয়েটা বলল, রাত্রেবেলা তো এই জন্য এসেছি, দিনের বেলাতে যাই না। এরপর সে রুমের মধ্যে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লো। আমিও সোফায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরকম করে প্রায় সপ্তাহ 2 কেটে গেল। মাঝখানে মেয়েটা আমি যতই দেখি ততই আমার ভালো লাগে, কারণ মেয়েটা দেখতে অদ্ভুত রকমের মায়াবতী ছিল, কেমন একটা মায়া ছড়াচ্ছিল আমার মাঝে। আমার মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি বিয়ে করেছি এবং আমি বউ নিয়ে সংসার করছি।
শুধুমাত্র মাঝখানের ওই জিনিসটা ছাড়া সবকিছুই হচ্ছে। সে আমার জন্য খাবার তৈরি করছে, আমার সমস্ত জিনিস গুছিয়ে রাখছে, আমার যত্ন নিচ্ছে। আমি যে মনের অজান্তেই কখন মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি, সেটাই আমি মেয়েটাকে যে কীভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। কারণ মেয়েটা এত সুন্দরী এবং এত মায়াবতী দেখতে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমি ওই দিন অফিস থেকে বিকেলবেলা ফিরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কোনো নাম নেই, তোমার নাম কি? মেয়েটা বলল কি যে, আপনি তো এতদিন জিজ্ঞেসই করেননি আমার নাম কি, জিজ্ঞেস না করলে কি হবে বলবো। তারপর মেয়েটা আমাকে বলল ওর নাম রায়া। আমি বললাম রায়া আবার কেমন নাম? আমাদের মুসলিম সমাজে এরকম নাম তো আমি খুব একটা দেখিনি, বা নেই বললেই চলে। তখন মেয়েটা বলল কি যে, আমার নাম এটাই। আমি তখন তাকে বললাম, আচ্ছা আপনার নাম মনে আছে, কিন্তু আপনি কোথা থেকে এসেছেন সেটা তো আমাকে কিছুই জানালেন না, দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার ঠিকানা কোথায়, চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি, এভাবে তো আপনি আমার সাথে থাকতে পারেন না। মেয়েটা তখন বলল, আসলে আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে চাই না, আমি আপনার সঙ্গেই থাকতে চাই। একটা সত্য কথা হচ্ছে কি, মনের অজান্তেই আমি আপনাকে কবে যে আমার নিজের মনটা দিয়ে বসেছি সেটাই আমি জানি না। আমি যখন প্রথম দিন আপনাকে দেখলাম সেদিন দেখেই আমার আপনাকে খুব ভালো লেগেছিল। সেজন্য আমি আমার নিজের কর্কশ অতীতে আর ফিরে যেতে চাই না। আমি চাই আমি আপনার সঙ্গে থাকব এবং আপনাকে আমার নিজের করে পেতে চাই। যদিও কথাগুলো আমার বলা ঠিক হচ্ছে কি না আমি জানি না, তবে এটা সত্য যে আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। সেদিন হসপিটালে আপনাকে দেখে আমি আপনার মায়ায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমি আপনার পেছন পেছন আপনার বাসায় চলে এসেছি। আমি চাইনি আমার অতীতে বা আমার বাড়িতে ফিরে যেতে। আমার বাড়িতে আমাকে সবাই অত্যাচার করে এবং আমি সেখানে থাকতে চাই না, কারণ সৎ মায়ের সংসারে আমাকে ভীষণ অত্যাচার করে। আর আমার গায়ে একটা শাড়ি পরা দেখেছিলেন না, বেনারসি শাড়ি, সেই শাড়িটা আমার বিয়ের শাড়ি ছিল। আমাকে ওই দিন আমার পরিবারের লোকজন জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি বাসা থেকে পালিয়েছিলাম, যার কারণে হয়তো আপনার সামনে এসে পড়েছি, একজন ভালো মানুষের সামনে এসে পড়েছি এবং আমার জীবনটা এখন রঙিন। দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার সঙ্গেই সারা জীবন থাকতে চাই, দয়া করে আমাকে কি গ্রহণ করবেন? মেয়েটার এই কথা শুনে আমার মনের মধ্যে লাড্ডু ফুটতে লাগলো, কারণ হচ্ছে তাকে আমি অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসা হয়তো আমি জীবনে কাউকে বাসিনি, কারণ হচ্ছে মেয়েটা দেখতে অসম্ভব রকম সুন্দর এবং তার মধ্যে অদ্ভুত রকমের মায়া আছে। এই 3 সপ্তাহ সে আমার মধ্যে যে শুভ্রতা ছড়িয়েছে সেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে পছন্দ করি। আমি তাকে বললাম, রায়া আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে মুখ ফুটে বলতে পারিনি, কিন্তু তুমি যেহেতু বলে ফেলেছ তাহলে তো চলো আমরা কালকে বিয়ে করে ফেলি। তারপর আমি আমার সেই 2জন কলিগ এবং তাকে নিয়ে আগামীকাল বিয়ে করতে গেলাম। বিয়ে ধুমধাম করে হলো, কলিগরা মিলে 4 জনে ব্যাচেলার পার্টি যেরকমভাবে হয় এবার বিয়ের পার্টি হলো। আমার বাড়িওয়ালা আঙ্কেলকেও আমি জানিয়ে দিলাম, কারণ হচ্ছে তাকে না জানালে তো বাড়িতে থাকাই মুশকিল। এভাবে আমি এবং রায়া সংসার করতে লাগলাম। আমাদের টুনুটুনির সংসার খুব ভালোভাবেই চলছিল। শুরুর দিকে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে, কারণ শুরুতে অ্যাডজাস্ট করতে তো সমস্যা হয়, আর আমি একটু লাজুক ধরনের ছিলাম। রায়া আমার জন্য প্রত্যেকদিন রান্না করে অপেক্ষা করত এবং আমি বাড়িতে ফিরে এসে নিজ হাতে খাইয়ে দিতাম। সে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমাকে চুমু খেত। হঠাৎ করেই যে এমনটা ঘটে যাবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। কি একটা সুখের সংসার আমাদের। আমি একটা জিনিস করতে ভুলে গিয়েছি, বাবা মাকে জানাতে ভুলে গিয়েছি। বাবা মা বিষয়টা কিভাবে মেনে নেবেন সেটাই আমি বুঝতে পারছি না, আমার মাথা থেকে একদম আউট হয়ে গিয়েছিল। আমি মেয়েটাকে বললাম যে আমার বাবা মাকে তো জানাইনি, চলো বাবা মাকে সারপ্রাইজ দিব, বাড়িতে গিয়ে একদম বলবো। রায়া আমাকে জানালো, আচ্ছা ঠিক আছে, কবে যাবা বলো? আমি বললাম অফিস থেকে দেখি ছুটি দেয় কিনা। 2 দিনের মধ্যে অফিস থেকে 3 দিনের ছুটি পাস করে আমি বাড়িতে চলে গেলাম টাঙ্গাইলে। আমি বাড়িতে গিয়ে আমার বউ নিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথেই মা দেখে তো অবাক। প্রথমে মা একটু রাগ করেছিল, কিন্তু রায়াকে দেখে মা ভীষণ অবাক হয়, কারণ রায়া দেখতে ছিল অসম্ভব রকমের গুণবতী এবং সুন্দরী। প্রথম রায়ার পর মা খানিকটা রেগেছিল, কিন্তু যখন দেখলো রায়া ঘরের গৃহস্থালীর সমস্ত কাজ পারে এবং খুব লক্ষ্মী, মার সব কথা শোনে, সে যা বলে তাই করে, ডানে যেতে বলে ডানে যায়, বামে যেতে বলে বামে যায়। 2-1 দিনের মধ্যেই তারা মাকে একদম বশ করে ফেললো এবং মা বাবা সবাইকে বশ করে ফেললো। মানে আমার থেকেই সে বাড়ির ভালো বউ হয়ে উঠল। কিন্তু সমস্যা শুরু হলো 2য় দিন রাত্র থেকে। হঠাৎ করেই মা কিছু একটা দেখে চিৎকার করে উঠল। মা অজ্ঞান হয়ে গেল, তাকে ঘরে নিয়ে আসা হলো। ঘরে নিয়ে আসার পরে সে দেখতে পেল রায়া অর্ধেক আসমানে উঠে ভাসছে
এটা দেখে মা চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। এরপর মা রায়ার দিকে আঙ্গুল দিয়ে কিছু একটা বলছে, কিন্তু মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। হঠাৎ করে মা অসুস্থ হয়ে যাওয়ায় অফিসের ছুটি আরো কয়েকদিন বাড়ালাম। বললাম আমার মা বেশ অসুস্থ, এখন আমি যেতে পারবো না বস, আমাকে আরো কিছুদিনের ছুটি দিন। আরো 2-3 দিনের ছুটি বাড়ানো হলো। ওইখানে আমরা এরকম ভাবে থাকতে লাগলাম, কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। কারণ হচ্ছে রাত্রেবেলা দুজনেই নানান ধরনের জিনিস দেখে ভয় পেত। আমার বাবা মা দুজনেই নানান ধরনের জিনিস দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে গেল, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মা 2 দিন যাবত অসুস্থ। রায়া তার সেবা যত্ন সবসময় করে, কিন্তু রায়াকে মা কাছে দেখলেই কেমন যেন রেগে যাচ্ছে। বিষয়টা কিছুই বুঝতে পারছি না। ওই দিন রাত্রেবেলা আমি ঘুম ভেঙে উঠে দেখি রায়া আমার পাশে নেই। আমি আশেপাশে থেকে খুঁজতে লাগলাম। আমার ঘরের দরজা বন্ধ। রায়া কোনো ঘরের ভিতরেই থাকার কথা, কিন্তু ঘরের বাহিরে রায়া কি করছে সেটাই তো বুঝতে পারছি না। আমি ঘরের বাহিরে দরজা খুলে দেখি কি যে রায়া বারান্দার উপরের ওইখানে বসে আছে। আমি তাকে ডাক দিলাম, কিন্তু সে আমার ডাক শুনছিল না। সব থেকে বড় কথা হচ্ছে যে সে ঘরের দরজা না খুলে ঘর থেকে কিভাবে বের হলো। আমি তাকে ডাক দিতেই সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি তাকে বললাম, তুমি এখানে কি করছো? দ্রুত এদিকে আসো। রায়া আমার কাছে আসলো। আমি দেখলাম একটা অদৃশ্য ছায়া দ্রুত গতিতে সামনে দিয়ে ফুস করে বেরিয়ে গেল। আমি তাকে বললাম, ওইখানে কে ছিল, কার সঙ্গে কথা বলছিলে, আর তুমি ঘর থেকে কিভাবে বের হলে? রায়া কোনো কথা বলল না। আমি তাকে জোর জবরদস্তি করে জিজ্ঞেস করতে লাগলাম, রায়া সত্যি করে বলো, ওইখানে কে ছিল, আর তুমি রাত বেড়াতে বাহিরে বের হও কিসের জন্য, আমাকে না জানিয়ে? আর সব থেকে বড় কথা, তুমি বের হলে কোন দিক দিয়ে সেটা বলো আমাকে। রায়া আমার কোনো কথার জবাব দিল না। সে বলল কি যে কই, কোথাও তো কেউ নেই, এমনিতেই বাইরে আসছিলাম, ঘুম আসছিল না। আমি বললাম, মিথ্যা কথা বলবে না, সত্যি সত্যি বলো তুমি কে, আর তুমি আমার কাছে কেন এসেছো। যদি না বলো তাহলে কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি তালাক দিব এবং তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তাড়াতাড়ি বলো। তখন রায়া বলল কি যে, আহা এমন কেন করছো, আমি তো বললাম। তখন আমি আবার তাকে কঠিন মুখে জিজ্ঞেস করলাম যে তুমি কে, দ্রুত বলো, না হলে কিন্তু তোমার খবর আছে। তখন সে বলল, হা কিছু না, চলো তো। কিন্তু ঘরে ঢোকার সময় রায়াকে দেখে আমাদের বাড়িরগুলো চিল্লাচিল্লি করছিল। এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি। রায় আসার পর থেকেই আমাদের বাড়ির কুকুরগুলো অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করে, কিন্তু 2 দিন যাবত কোনো কুকুর দেখতে পাচ্ছি না। এটা নিশ্চয়ই অন্য বাড়ির কুকুর। কুকুরগুলোকে কারা যেন মেরে ফেলেছে। সেটা দেখেই আমি ভীষণ হতভম্ব হচ্ছি, কারণ কুকুর কারা মারবে? এই কুকুরগুলো তো আমাদের বাড়ির পাহারাদার ছিল। যাই হোক, এত কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে সেই কুকুরটাকে আমাদের বাড়ির পাশে মৃত অবস্থায় পাওয়া গেল। কুকুরটাকে রাতে কে বা কারা মেরে ফেলেছে, কিন্তু কে মেরেছে? এরকম বাড়ির আশেপাশের সমস্ত কুকুর কে মারছে সেটাই আমি বুঝতে পারছি না। ছুটির প্রায় শেষ হয়ে এসেছে। আগামীকালকেই ঢাকা ফিরে যেতে হবে। মাও খানিকটা সুস্থ, দ্রুত অফিসে ফিরে যেতে হবে। কারণ হচ্ছে অফিসে না ফিরলে চাকরিটা বোধহয় যাবে। এতদিনের প্রাইভেট ছুটি সাধারণত দেয় না, কিন্তু আমার মায়ের কথা বলে ছুটি নেওয়া হয়েছে। আর বেশ কিছুদিন গ্রামের বাড়িতেও থাকা গেল। বিষয়টা ভালো লাগলো। আজকের রাতটা পার হলেই আগামীকাল বিকেলবেলা রওনা দিব। আর একটা দিন মাত্র আছে। আমি বললাম, রায়া চলো আমরা একটু মামার বাড়ি থেকে বেরিয়ে আসি, এই পাশেই আমার মামার বাড়ি। রায়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে চলো। আমি এবং রায়া মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে গিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করলাম এবং ফিরতে ফিরতে খানিকটা রাত হয়ে গেল। আমি এবং রায়া ভ্যানে করে আসছিলাম। কিছু দূর যাবার পরে একটা জায়গায় এসে হঠাৎ করে ভ্যানের চাকা পাঞ্চার হয়ে গেল। লোকটা পাঞ্চার ঠিক করছিল, কারণ পাঞ্চার ঠিক করার সমস্ত সরঞ্জাম তার কাছেই আছে। আমি এবং রায়া রাস্তার ধারে বসেছিলাম। হঠাৎ করেই জায়গাটা কেমন যেন উথাল পাতাল হয়ে যেতে লাগলো, চারপাশটা কেমন যেন হয়ে যেতে লাগলো। তখন আমি লক্ষ্য করলাম উপর থেকে একটা অদ্ভুত আলো রায়ার দিকে ভেসে আসছে এবং সে এসেই রায়াকে খপ করে ধরে বসলো। বলল কি যে, আজকে তোমাকে আমার সাথে করে নিয়েই যাব, তুমি যদি আমার সাথে না যাও তাহলে তোমার খবর আছে। এটা বলে সে রায়ের হাত ধরে বসলো। আমি বিষয়টা দেখে জোরে বললাম কি যে, এই তুই কে, তুই আমার বউয়ের হাত ধরেছিস, একদম মেরে ফেলবো। তাই বলে তাকে মারতে গেলেই সে আমাকে হালকা একটা টোকা দেওয়ার সাথে সাথেই আমি দূরে ছিটকে গিয়ে পড়লাম। সাথে সাথে রায়া ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে সে কি একটা অদ্ভুত অগ্নি দৃষ্টি সেই জিনিসটার উপর ফেললো এবং সেই জিনিসটা একটা আলোতে করে ভেসে দূরে গিয়ে পড়লো। তারপর রায়া আমাকে ধরে হুট করে মুহূর্তের মধ্যেই আমার বাড়িতে কিভাবে চলে আসলো আমি সেটাই বুঝতে পারলাম না। 1 সেকেন্ডও লাগলো না ওইখান থেকে বাড়িতে আসতে, অথচ ওইখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4-5 কিলোমিটার। আমি রায়াকে বললাম, ওই জিনিসটা কি ছিল আর তুমি কে সেটা আমাকে বলো। রায়া কোনো কথা বলছিল না। ঠিক তখনই আমার বাবা একজন মৌলভী সাহেব নিয়ে আমাদের বাড়িতে আসলেন। মৌলভী সাহেব নাকি বাবাকে বেশ কিছুদিন যাবৎ জানাচ্ছেন যে আমাদের বাড়িতে কোনো জিনের উপস্থিতি আছে। সে নাকি সেদিনকে খেতে এসে বিষয়টা অবলোকন করেছে
কারণ হচ্ছে অনেকেই আছে যারা জিনের উপস্থিতি বুঝতে পারে। আমি বললাম কি যে আমাদের বাড়িতে জিন আছে। মৌলভী সাহেব তখন জানালেন, হ্যাঁ তোমাদের বাড়িতে একটা জিন আছে। এই যে কয়েকদিন ধরে কুকুর মারা যাচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমাদের বাড়িতে ঘটছে, এটা ওই জিনটার কারণেই। কিন্তু সেই জিনটাকে সেটা খুঁজে বের করতে হবে। তোমার বাবা আমাকে বলেছে অবশ্য যে বাড়িতে কোনো অদ্ভুত কালো ছায়ার নজর আছে কিনা সেটা দেখার জন্য। এরপরে আমি আমার এক বড় পীর সাহেবকে দিয়ে তোমাদের বাড়িটা সার্চ করিয়েছি। সে বলেছে তোমাদের বাড়িতে নাকি জিনের আনাগোনা আছে। এই যে 3টা কুকুর মরেছে, এই 3টা কুকুর সে জিনেই মেরেছে। আর তোমাদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ওই জিনের কারণেই ঘটছে। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, আমাদের বাড়িতে কোনো জিন? এটা অসম্ভব ব্যাপার, আপনি নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তখন সেই হুজুরটা বলল, একটু অপেক্ষা করেন, আমার পীর সাহেব আসছেন, তিনি আসলেই সমস্ত কিছু দেখতে পারবেন আপনি। আমি ঘরে গেলাম, গিয়ে রায়াকে বললাম, রায়া আমাদের বাড়িতে নাকি কোনো জিন আছে, বিষয়টা কি অদ্ভুত না? আমি তো বাড়িতে না আসলে জানতেই পারতাম না। রায়ার চোখ মুখ তখন শুকিয়ে গেল, সে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি হয়েছে? তখন সেই পীর সাহেব বারান্দায় এসে উপস্থিত হলেন। বললেন কি যে জিন এই ঘরের মধ্যেই আছে, দ্রুত এই ঘরের যা আছে সবকিছু বের করো। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রায়াকে বললাম, রায়া তাড়াতাড়ি আসো, এই ঘরে নাকি জিন আছে, আমাদের ঘরে জিন। আমি বাইরে বেরিয়ে এসে ঘরের ভেতরে রায়াকে ডাকতে লাগলাম, কিন্তু রায়া কোনোভাবেই বের হচ্ছিল না ঘর থেকে। হুজুর ঘরের ভেতরে গিয়ে দেখলো কি যে সত্যি সত্যি এই ঘরের ভেতরে একটা জিন আছে এবং সেই জিনটা আর কেউ নয়। সে ধরে রায়াকে বাইরে নিয়ে আসলো। আমি হতভম্ব হয়ে গেলাম। সে পীর সাহেব বলতে লাগলো, এই হচ্ছে একটা জিনজাদি, এ এতদিন মানুষের বেশে তোর সঙ্গে ছিল। আমি বললাম কি যে পীর সাহেব আপনার কথা ভুল হচ্ছে, আমি তো ওকে প্রায় 6 মাস যাবৎ চিনি, আর ও আমার সাথে এরকম ভাবে আছে 6 মাস যাবৎ, ও একটা জিন কিভাবে হবে? তখন আমার মাথায় খেলতে লাগলো, তাহলে সেই খাবার আসা, রাত্রেবেলা অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটা, বাসার মধ্যে অলৌকিক সব ঘটনা ঘটা, তাহলে কি সত্যি সত্যি রায়া একজন জিন, একটা মেয়ে পরী, একটা পরী? সেটাই আমি বুঝতে পারছি না। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই আমার দুনিয়া যেন উল্টে গেল। আমি তাকে বললাম কি যে, রায়া সত্যি সত্যি কি তুমি একজন মানুষ না? রায়া তখন বলল, হ্যাঁ আমি আসলে একটা মানুষ না, আমি একটা পরী। আসলে সেদিন রাতে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, সেই মিথ্যা কথার কারণে হয়তো আজকে আমি এখানে। আসলে সেদিন রাতে সত্যি সত্যি আমার বিয়ে ছিল। আমার পরিবারের লোকজন আমাকে একটা জিনের সঙ্গে বিয়ে দিচ্ছিল, কিন্তু তাকে আমার পছন্দ ছিল না। আমি ওই দিনকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে, দ্রুত গতিতে যাওয়ার পথে তোমার মোটরসাইকেলের সঙ্গে আমি ধাক্কা খাই, ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, আমি তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে তুমি আমার স্বপ্নের রাজপুত্র, এবং তোমাকে দেখে প্রথমবারই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম যে আমি তোমার সঙ্গেই থাকবো এবং এখনো তোমার সঙ্গেই আছি। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, দয়া করে আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। মেয়েটা তখন এভাবে জোরে জোরে কাকুতি মিনতি করতে লাগলো। আমার ওকে দেখে ভীষণ মায়া হচ্ছিল। আমি পীর সাহেবকে বললাম, পীর সাহেব ওকে ছেড়ে দিন, আমি ওর সাথে থাকতে চাই, ও আমার সাথে থাকুক, আপনি দয়া করে ওকে এখান থেকে তাড়াবেন না। তখন সেই পীর সাহেব বলল কি যে, না না, জিন জাতি এবং মানুষ কখনো এক হতে পারে না, ওকে এখান থেকে যেতেই হবে এবং চিরদিনের জন্য ওর পৃথিবীতে ফিরে যেতে হবে। মানুষের সমাজে জিনেদের কোনো স্থান নেই। আমার বাবা এবং মা সবাই একই কথা বলতে লাগলেন, কিন্তু আমি জোরে জোরে চিৎকার করে বলছিলাম, ওকে এখান থেকে দয়া করে তাড়িয়ে দিবেন না। রায়া আমাকে দেখে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। মনে হচ্ছিল যে পুরো আসমান জমিন ফেটে যাবে, এত জোরে চিৎকার করছিল এবং পীর সাহেব তাকে নানানভাবে কষ্ট দিচ্ছিল। আমি পীর সাহেবের পা জড়িয়ে ধরে বললাম, আপনি দয়া করে ওকে কষ্ট দিবেন না, ও তো আপনাদের কোনো ক্ষতি করছে না, ও আমার সাথে আছে, আমাদের আশেপাশেই আছে এবং আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, তাহলে আপনি কেন ওকে তাড়ানোর জন্য এরকমভাবে উঠে পড়ে লেগেছেন? তখন সে পীর সাহেব বলল, ওর জন্য তোমাদের পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে, ওর পরিবার তোমাদের উপর ক্ষতি করতে পারে, তুমি হয়তো জানো না বিষয়টা, আমি জানি, আমি যা জানি তুমি তারা জানো না, সেহেতু ওর এখানে থাকা চলবে না। এরপর সেই মেয়েটা জোরে জোরে কান্না করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি আসবো, আমি ফিরে আসবো। মেয়েটা তার পেটে হাত রাখলো এবং হাত রেখে বলল, আমি আমার ভালোবাসার অস্তিত্ব আমার পেটের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, আমি আসবো, একদিন ফিরে আসবো, সেদিনের জন্য অপেক্ষায় থেকো, তুমি সেদিনের জন্য অপেক্ষায় থেকো। এটা বলে সে ওইখান থেকে চলে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম যখন আরও শুনতে পারলাম যে রায়ার পেটে আমার সন্তান রয়েছে। এই কথা শোনার পরে আমি কান্নায় সেখানে ফেটে পড়লাম। পীর সাহেব আমাকে ধরে বললেন, এগুলো মোহমায়া, এগুলো তো পড়তে নেই, ও তোমার কাছে এসেছিল কোনো উদ্দেশ্য নিয়ে,
তুমি সেটা বুঝতে পারোনি। আমরা যেটা বুঝতে পারি সেটা তুমি বুঝতে পারো না। আমি তখন বললাম, আপনি চুপ থাকেন, ওর পেটে আমার বাচ্চা রয়েছে, আমি তো মরে যাব, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন পীর সাহেব বললেন কি যে এসব কোনো কিছুই না, কয়েকদিন থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো ওকে ছাড়া একদম পাগল পাগল লাগতো। আমি তো প্রায় পাগলের মতোই হয়ে গিয়েছিলাম। আমার জব চলে যায়, আমি বাড়িতেই ছিলাম। আমার বাবা মা আমাকে সামলাতে অনেক বছর সময় লেগেছিল। তারপর আস্তে আস্তে আমি স্বাভাবিক হতে থাকি এবং বেশ কিছু বছর পর আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দেয়। তবে আমি ওর কথা জীবনেও ভুলতে পারবো না। ভালোবাসা আসলেই খুবই কঠিন জিনিস। ও ওই দিনকের পরে আর কখনোই আসেনি। ওই ঘটনার পরে 18 বছর কেটে গিয়েছে। আমি আমার সন্তানের অপেক্ষায় আছি এবং রায়ার অপেক্ষায় আছি। ওরা বলেছিল ওরা আসবে, কোনো একদিন আসবে, কিন্তু কবে আসবে? আমার সন্তান এবং আমার স্ত্রী কবে আসবে? প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।